আমি মীর আহসান আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন নিউজ শো নির্বাচিত খবরে। আজ দিনভর যে প্রধান খবর আলোচনার খোরাক জুগিয়েছে, যে খবরগুলো ভীষণ রকম জনগুরুত্বপূর্ণ, তেমন কিছু নির্বাচিত খবরের নির্মোহ বিশ্লেষণ নিয়ে আমাদের আয়োজন নির্বাচিত খবর। আর আজ আলোচনার জন্য পুরো সময় জুড়ে আমাদের সাথে স্টুডিওতে আছেন জ্যেষ্ঠ সাংবাদিক এবং কলামিস্ট কাজী রওনক হোসেন। কাজী রওনক হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের নির্বাচিত খবরে। এছাড়াও এই আলোচনায় যোগ করে নিতে চাই বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ আল মামুনকেও। ডক্টর মামুন, আপনাকেও স্বাগত। এছাড়াও আমরা চেষ্টা করব এই আলোচনায় নানান সময় একাধিক অতিথিকে যোগ করে নিতে এবং তাদের মতামত আর বিশ্লেষণ জানতে। শাহবাগে বক্তৃতা আর পার্লামেন্টের বক্তৃতা এক নয়। স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যকে ঘিরে জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম দিন উত্তপ্ত হয়ে উঠল সংসদ। বিরোধী দলের আপত্তি, হইচই আর হট্টগোলে প্রায় 10 মিনিট জাতীয় সংসদ ছিল কার্যত অচল। বিশৃঙ্খলা এক পর্যায়ে সালাউদ্দিন আহমেদ তার বক্তব্য এবং মন্তব্য প্রত্যাহার করার কথা বললেও শান্ত হননি বিরোধী দলের সদস্যরা। এরপর কথা বলার সুযোগ পেয়ে বিরোধী দলীয় নেতা বলেন তারা স্বরাষ্ট্রমন্ত্রীর ছাত্র হতে সংসদে আসেননি। এবার হট্টগোল শুরু করেন সরকারি দলের কয়েকজন এমপি। এক পর্যায়ে জুলাই সনদ ও গণভোটের বিষয়ে আপত্তি তুলে সংসদ থেকে ওয়াকআউট করে বিরোধী দল। আর পুরো ঘটনায় স্পিকার বলে ওঠেন তিনি সংসদের ভবিষ্যৎ নিয়ে কিছুটা চিন্তিত। প্রশ্ন হলো, এমন সংসদ আসলে কি প্রমাণ করে? এমপিরা কেন রীতিনীতি মেনে একে অপরকে জনগুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলার সুযোগ দিচ্ছেন না? কেন স্পিকার কিছু কিছু এমপিদের মধ্যে অসহিষ্ণুতা লক্ষ্য করছেন? সহজ করে বুঝতে চাই। এছাড়াও মক্কা চুক্তির প্রসঙ্গটিও আনতে চাই নির্বাচিত খবরের টেবিলে। তবে চলুন শুরুতেই আজ সংসদ অধিবেশনের উল্লেখযোগ্য ঘটনা আর বক্তব্যগুলো শুনে আসি। এই 6 মাসে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন রিস্টোর করতে পেরেছে কিনা, পর্যাপ্ত ভূমিকা রাখতে পেরেছে কিনা, নাকি উনি ব্যর্থতায় পর্যবেসিত হয়েছে মাননীয় স্পিকার? এটা প্রশ্ন হলো না পল্টনের বক্তৃতা হলো, বুঝতে পারিনি। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে কি হয় নাই সেটা তো দৃশ্যমান। বাংলাদেশে আজ পর্যন্ত বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে এই মুহূর্ত পর্যন্ত যত হেনিয়াস ক্রাইম হয়েছে, অপরাধ সংগঠিত হয়েছে, 24 ঘন্টা 48 ঘন্টা ক্ষেত্রের মধ্যে 7 ঘন্টার ভিতরে অপরাধী গ্রেপ্তার হয়েছে। আমি প্রথমে বলেছিলাম যে দিনে দুপুরে প্রকাশ্যে অস্ত্র ব্যবহার করে সাধারণ মানুষের, নাগরিকের কাছ থেকে ছিনতাই হচ্ছে, রাজধানী হচ্ছে, সেই ব্যাপারে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী কি ভূমিকা নিচ্ছেন? শাহবাগ স্কোয়ারে বক্তৃতা দিয়া, পার্লামেন্টে বক্তৃতা দেওয়া এক কথা না। প্রথম কথা হচ্ছে নির্ধারিত আমি কাউকে উদ্দেশ্য করে বলি নাই। আমি কাউকে বললেন আমি তো আপনারা কথা বলার সময় কথা বলি নাই। মাননীয় সদস্যবৃন্দ, অপেক্ষা করুন। মাননীয় তিনি সেই দুঃসাহস এখানে দাঁড়িয়ে তিনি দেখিয়েছেন। তিনি বলেছেন যে এই সংসদে তিনি শিক্ষকের ভূমিকা পালন করবেন। আমরা তার ছাত্র হওয়ার জন্য এখানে আসি নাই। মাননীয় স্পিকার, এটা অশোভন, এটা অশোভন। আমার বক্তব্যের সময় যদি এইভাবে কমেন্টস করা হয় তাহলে আমার এখানে দাঁড়ানোর প্রয়োজন নেই। মাননীয় সদস্যবৃন্দ, এটা অশোভন। আজকে যেইভাবে একে অন্যকে কথা বলার ক্ষেত্রে বাধা দেওয়ার প্রচেষ্টা লক্ষ্য করেছি, এটি সংসদের জন্য কোনো ভালো লক্ষণ নয়। এই আইন, এই রীতি যদি আপনারা ভঙ্গ করেন বা না মানেন, তাহলে সংসদ কিন্তু বেশি দিন চলবে না। আমরা দেখছিলাম কাজী রওনক, আপনার কাছ থেকে বরং আলোচনাটা এবং বিশ্লেষণটা শুরু করি। যদি ছোট্ট করে মন্তব্য করেন স্পিকারের বক্তব্যের সূত্র ধরে, আপনিও কি লক্ষ্য করেন যে এই সংসদ সদস্যদের মধ্যে এক ধরনের অসহিষ্ণু হয়ে ওঠার প্রবণতা, এবং একই সঙ্গে কেউ কেউ তো আবার এভাবেও ব্যাখ্যা করেন যে সংসদ হট্টগোল হচ্ছে, তুমুল বিতর্ক হচ্ছে, ফলত এটা একটা কার্যকর সংসদ। আমরা কিভাবে দেখবো এটাকে আসলে?
না, এটা হ্যাঁ ডেফিনেটলি একটা এটাকে কেউ বলবে প্রাণবন্ত সংসদ, কেউ বলবে যে কার্যকর সংসদ, কিন্তু যা হচ্ছে সেটা সংসদে হওয়া কাম্য নয়। এবং এই যে পরস্পরের প্রতি অসহিষ্ণুতা এবং এই যে কথা বলতে না দেওয়া এবং কিছু কিছু সুইপিং রিমার্ক, এই ব্যাপারগুলোকে আসলে আমার মনে হয় যে আমাদের আরও খুব সতর্কতার সাথে হ্যান্ডেল করা উচিত। আর আমি মনে করি যে বিরোধী দল আজকে অনেক গুরুত্বপূর্ণ বিষয় ছিল যেগুলো নিয়ে আলোচনা হবার কথা ছিল, সেদিকে না যে ওনারা এই যে এরকম চিৎকার করলেন বা হট্টগোল করে ওয়াকআউট করলেন, আমার মনে হয় যে এই জিনিসটা খুব একটা ভালো কিছু হয়নি। আর আমার যেটা স্পষ্ট ধারণা তা হচ্ছে যে যদি এভাবে চলতে থাকে, মাননীয় স্পিকার যেই সংশয়, যেই দুশ্চিন্তাটা ওনার কথার ভেতর দিয়ে প্রকাশ করলেন যে এই সংসদ কার্যকর থাকবে না, সেটা আসলে সত্যিকার অর্থেই হয়তো বা একসময় দেখা যাবে যেটা প্রমাণিত হয়ে যাচ্ছে। আপনি সুইপিং কমেন্টসের কথাগুলো বলছেন, সেই সুইপিং কমেন্টস কারা বেশি করছে? মানে আই মিন সেটা কি ধরেন বিএনপি প্রবলভাবে সংসদে আছে, বিপুল তার যে সংখ্যাগরিষ্ঠতা সংসদে আছে, ফলে তার দিক থেকে অ্যাডামেন্ট হওয়ার বেশি দেখছেন, নাকি আসলে আবার বিরোধী দল? না, অ্যাডামেন্ট না। এখানে আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হলো যে কেউই ঠিক সংসদীয় রীতিনীতিটাকে রপ্ত করে আয়ত্ত করে তারপরে কথা বলছে না, যেই কারণে যে যার মতন বলে বসছে কথা। এবং এটা কিন্তু দুই পক্ষই, কেউ কারোর চাইতে কম বলছে না। ওই বিরোধী দলের 80 জন হলেও তারা কিন্তু বিএনপির সংখ্যাগরিষ্ঠ যেই গ্রুপ আছে ওখানে তাদেরকে খুব একটা তোয়াক্কা করছে না। তার মানে দুই পক্ষই যে যার মতন চিৎকার করছে। কিন্তু মানে পল্টনের বক্তব্য, শাহবাগের বক্তব্য আর পার্লামেন্টের বক্তব্য এক নয়। এর মধ্যে আসলে আপত্তি তোলার মতো কি আছে? আপনি যদি সংসদের দিকে লক্ষ্য করেন, এর থেকেও তো অনেক ধরনের কড়া কড়া বক্তব্য আমরা শুনেছি এই সেটা ঠিক কথা, কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে যে সালাউদ্দিন সাহেব মানে স্বরাষ্ট্রমন্ত্রী এটা খুব একটা অযৌক্তিক বা খারাপ কিছু বলেন নাই। উনি যেটা বলেছেন যে ডেফিনেটলি পল্টনের বক্তৃতা বা শাহবাগের বক্তৃতা আর সংসদের বক্তৃতা এক নয়, ওটা মাথায় রেখেই সংসদ সদস্যদের সংসদে যাওয়া উচিত এবং সেভাবেই তাদের আলাপ আলোচনা করা উচিত। ডক্টর মামুন, আপনার বিশ্লেষণটা একটু শুনতে চাইবো। এখানে জামায়াতের এমপিরা যে পরিমাণ ক্ষুব্ধ হয়েছেন, যে পরিমাণ প্রতিক্রিয়া দেখিয়েছেন, আপনি কি মনে করেন যে বক্তব্যের পরিপ্রেক্ষিতে প্রতিক্রিয়াগুলো এসছে, সেই বক্তব্যতে এত কি ছিল যে এই পরিমাণ প্রতিক্রিয়া দেখাতে হবে? রণভাই যেটা বললাম একটু অন্যভাবে রিফ্লেক্ট করি আমি, ওনার মেমোরির একটু হেল্প নেই। যে আমাদের প্রাণবন্ত সংসদ যেটা উনি একটু বলার চেষ্টা করলেন, তার একটা প্রকৃষ্ট উদাহরণ ছিল 91 থেকে 95, আবার 96 থেকে যদি ধরি এই একটা সময়, পরেও কিছুটা ছিল 2001। তো তখন আপনি যদি রণভাই আমাকে সাপোর্ট করেন, যে ধরেন যারা সংসদে বক্তব্য দিতেন তাদের যে প্রস্তুতি থাকতো, বই পুস্তক দলিল দেখানো, বই দেখানো, এখন আসলে আমি মনে করি সেটার প্রয়োজন অনেকটা হয় না। কারণ অনেকটা হয় না, পুরোটা না, কারণ মোবাইলেই অনেক কিছু দেখানো যায়, দেখা যায়। কিন্তু ওইটা আমার একটা স্মৃতি, এটা একটা বাংলাদেশের পার্লামেন্ট। দুই হচ্ছে, যদি আপনি আন্তর্জাতিকভাবে যেসব দেশের পার্লামেন্ট খুব কার্যকর, পেপারের একটা ব্যবহার আছে, বিধি রীতি এটা আছে, কিন্তু আপনি ইউকে যদি দেখেন যে বারবার বসবে, ওটা তার বিল সাবমিট করে একটা পয়েন্ট আবার বসবে, আবার একটা সাবমিট করে, এটার কারণটা কি? এটা একটা রীতি আছে, এটা একটা নীতি আছে। আমি কোনো নতুন সংসদের দোষ দিচ্ছি না সংসদদের, কিন্তু আমাদের এখানে তো আসলে 17 বছর যারা নানান কায়দায় নির্বাচন থেকে বঞ্চিত রেখে সংসদে গেছে, এই যারা এখন গেছে সংসদে, তাদের তো এই সুযোগটা আসলে হয়নি। এটা তো একটা পদ্ধতির মধ্যে, প্রক্রিয়ার মধ্যে গড়ে ওঠে। আমাদের অনেক, আমি এক্স্যাক্টলি সংখ্যাটা তো হিমেল আরো ভালো আমাকে বলতে পারবেন আপনি, অনেকে নতুন সংসদ সদস্য গেছে, আমরা এগুলো নিয়ে আলোচনা করেছি। তার মানে একটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস, রীতিনীতি বা অভিজ্ঞতার একটা বিষয় আসলে আছে। এবং বিশেষত এটা আমি কোনো দোষ চাপাচ্ছি না বা ক্রিটিসাইজ করছি না, কিন্তু এটা বাস্তবতা। কিন্তু সংসদের না এই
জিনিসগুলো আমাদের ওয়েবসাইটে আসলে অ্যাভেলেবল। অথবা একটা প্রশ্ন তুলতে পারি আমি, বা তথ্যটাই দেই যে আমাদের সংসদ সচিবালয় থেকে কিন্তু ইন্ডাকশন প্রোগ্রাম হয়েছে, যেটা ওরিয়েন্টেশন প্রোগ্রাম বলে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়। কিন্তু এই রিসোর্সগুলো হিমেল অনলাইনে অ্যাভেলেবল, আপনি দেখে নিতে পারেন কোনটা বিল, কোনটা বক্তব্য, কোনটা সাবমিশন, কখন আপনি প্রশ্ন করবেন, কখন বক্তব্য দিবেন। কিন্তু আবার প্র্যাকটিসে দেখা যায় সবাই প্রশ্ন করতে গেলে এলাকা দুটো বিষয় এটা বলার একটা টেন্ডেন্সি, কিন্তু ওটা আলাদা সময় থাকে। আবার সময় নির্ধারণীয় বিষয় থাকে, সম্পূরক প্রশ্নের ইস্যু থাকে। এগুলো একটা প্র্যাকটিসের মধ্যে যদি আস্তে আস্তে আনা যায় এই জিনিসগুলো, তখন আমি মনে করি আরো পরিশীলিত হবে। কিন্তু তাদের একটা জায়গায় আমি কমপ্লিমেন্ট করবো, আই ডোন্ট ডিফার উইথ রনক ভাই, সেটা হচ্ছে যে আমি কিন্তু এইটাতে খুব একটা আশ্চর্য হয়নি। কোনটাতে? আজকে সারাদিনে সংসদে যে ঘটনা মোটেও ঘটেছে। আশ্চর্য হয়নি, মোটেও আশ্চর্য হয়নি। একটা ওয়ার্কআউট হতেই পারে। এখন সংসদীয় বক্তৃতায় স্যাটায়ার বা একটু রসাত্মক করে বলা, এটার অনেক উদাহরণ আছে। আমি যদিও মানে একটা ফেসিস্ট আমলের স্পিকার, বাট উদাহরণ হিসেবে নিচ্ছি। হামিদ সাহেব তো একটু রসিয়ে কথা বলতেন, আমাদের এই স্পিকারও বলেন। এগুলো হয় কি একটা ব্রেক তৈরি করে, বা এই ধরনের বক্তব্য দেয়া যায়। যেমন কথা সুরঞ্জিত গুপ্ত বা আমাদের সালাউদ্দিন কাদের চৌধুরী, যদি ওই সময় আপনি ডিবেট দেখেন, এগুলো কিন্তু ছিল, মানে এই স্যাটারগুলো ছিল। কারণ এগুলো তো আমরা অডিও দেখছি না, ভিডিও দেখছি না, সংসদের রীতি পড়ছি না। সবাই নলেজেবল, সবাই আমাদের নির্বাচিত প্রতিনিধি, সবাইকে সম্মান রেখেই বলছি। নানান ধরন পরত আছে, যদি আপনি দেখেন প্র্যাকটিসে, সেটা আমরা আর এটা গেলে আরেকটা হচ্ছে যে একটা ধারণা তৈরি হয়েছে যে সংসদ বোধহয় একটা সুন্দর বক্তব্য হবে, উত্তেজনা ছড়াবে না, কাউন্টার হবে না। কেন? জুলাইয়ে সবাই একসঙ্গে ছিলাম, এটা কিন্তু একটা ন্যারেটিভ ডেভেলপ করেছে। ওই জন্য আপনার খটকা লাগছে। আমার কাছে কোনো খটকা লাগছে না। আমার কাছে যেটা খটকা লেগেছে সেটা হচ্ছে ভবিষ্যৎ আমি কোনোভাবে ভালো না, এটা দেখছি না। আমি ভবিষ্যৎ ভালো দেখছি। কারণ হচ্ছে এটা তো ঠিক, দীর্ঘদিন পর সংসদে এরকম প্রাণবন্ত আলোচনা দেখছি, এবং যে সংসদের প্রতি কোনো আগ্রহই ছিল না, বিটিভি চ্যানেল 2 নাকি সংসদ টিভি ছিল, এখন দেখেন আপনি অনেকগুলো পত্রিকার রেটিংও দেখলাম যে মানুষ সংসদ অধিবেশন আগ্রহ করে দেখছে। আমি নিজেই দুটো কাজে সংসদে গেলাম, তখন ওই লাইভ সংসদ দেখার জন্য বেশ মোটামুটি কিন্তু চেয়ার ফিল আপ থাকছে। এটা আপনি গেছেন কিনা আমি জানি না। তো এটা কিন্তু ভালো দিক। আর আজকে একটা ঘটনা, আমি তো বললাম ঘটনাগুলো আপনি এটার মধ্যে খুব আমি দেখছেন না, কিন্তু আপনার কাছে খটকা লাগছে স্পিকারের বক্তব্যের জায়গা থেকে। আরেকটা জায়গায় খটকা আছে, আরেকটা খটকা দেখি আরেকটু তৈরি হয় কিনা, দেখি স্পিকারের আরেকটা বক্তব্য শুনুন, তাহলে দেখি আরেকটু খটকা তৈরি হয় কিনা। তিনি আরো কি বলেছেন? ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। আপনারা যখন বলবেন, আমি এই পক্ষকে অনুরোধ করবো চুপ করে বক্তব্য শোনার জন্য। আবার এই ট্রেজারি বেঞ্চ থেকে যখন বক্তব্য দেবে, তখন আপনারা ধৈর্য ধরে কথাটি শোনার মতো ধৈর্য ধারণ করবেন। এটা না হলে তো সংসদ চলবে না। এখন তিনি সবাইকে সমান স্পেস নিয়ে কথা বলার কথা বলছেন। এখন সংসদের চরিত্র তো নিশ্চয়ই এতটা ডিসেন্ট হিসেবে আমরা অতীতে দেখিনি। এখন ইনি এটাও তুলেছেন যে এটা আওয়ামী লীগ আমলের সংসদ নয়, ফলে কেন এখন একে অপরের বাক স্বাধীনতা আপনার হরণ? ইউকে সংসদের যে কোনো একটা সেশনের ভিডিও দেখেন, যে কোনো একটা নর্মাল শেম, ইয়েস, নো, মানে মানি না, মানবো না, সেম বিষয়। এই যে সেম তো বাংলা বলে লজ্জা, বা আরো খারাপ করে বললে কি আমি জানি না এটা মানে কি হয়। এটা তো একটা নর্মাল ভাষা সংসদের। আপনি ইন্ডিয়ান পার্লামেন্টে দেখেন, এই যে কয়েকটা একটা ভাইরাল হলে দেখবেন যে আমাদের পশ্চিমবঙ্গের সংসদ, সে যে কুতকুত করে একটা উদাহরণ দিল, বেশ ভাইরাল হয়ে গেল। স্যাটায়ার কিন্তু ওটা, সে কিন্তু স্যাটায়ার করছে। আমি বলতেছি এই অভ্যস্ততাটা আমাদের নাই। আর যেটা হয়েছে, এটা তো ঠিক বলেছেন উনি, কিন্তু ওইটা আসলে কতটুকু বাস্তবতা আপনার মতো আমিও প্রশ্নটা রাখতে চাই। বরং আরেকটা জায়গায় আমি যাই, সেটা হচ্ছে আজকে আসলেই যে আলোচনাগুলো হওয়া উচিত ছিল, যে জায়গাটা আমি দেখতে চাচ্ছি বিরোধী দলকে, অবশ্যই সরকারি দলের আমি সমালোচনা করবো, অবশ্যই করবো, কিন্তু যে জায়গাটা বিরোধী দলকে দেখতে চাচ্ছি যে গঠনমূলক বিরোধী দলের যে ভূমিকা, সেই জায়গাটায় কিন্তু একটা ল্যাকিংস তৈরি হচ্ছে। কারণ আপনি শুধু সংস্কারের কথা কেন বলছেন বারবার? আপনি দ্রব্যমূল্য নিয়ে কথা বলেন, আপনি গ্যাস নিয়ে কথা বলেন, সরকারের ইনিশিয়েটিভগুলো বলেন, ভালোটা অ্যাপ্রিসিয়েট করেন, আপনার বক্তব্য তুলে ধরেন, আপনি সরকারের পলিসিগুলোকে ক্রিটিসাইজ করে জাতিকে আলো দেখান। এটা তো প্রধানমন্ত্রী বলছেই বারবার যে আমাদের লেটস ওয়ার্ক টুগেদার। তাহলে আমরা রুবিন ফারহানা বক্তব্যটা দেখি। এইটার বিষয়ে আমার একটু কমেন্ট আছে। রুবিন বক্তব্যটা শুনি, আমরা কি বলছেন? টুকু আসে টুকু যায়, এটার বিষয়ে আমার বক্তব্য আছে। যে ধরনের উত্তেজনা, সেটাও তো রুবিন ফারহানার বক্তব্যকে ঘিরে হতে পারতো।
180 দিনের অগ্রাধিকার তালিকার মধ্যে এই সরকারের প্রথম 3টি কাজের একটি ছিল আইন শৃঙ্খলার উন্নতি, 2 নম্বরে ছিল দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং 3 নম্বরে হলো জ্বালানি খাতের নিশ্চয়তা। মাননীয় স্পিকার, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলতে গেলে মুশকিল হচ্ছে আমাদের আইন শৃঙ্খলা সংক্রান্ত যিনি স্বরাষ্ট্রমন্ত্রী আছেন তিনি হয় ব্যঙ্গ করেন আর না হলে বাকচাতুর্য দিয়ে পুরো বিষয়টিকে ঢেকে দিতে চান। কিন্তু সাধারণ মানুষের সঙ্গে কথা বললে মাননীয় স্পিকার জানা যায় যে বাংলাদেশে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যেমন 3 জন মন্ত্রী আছেন, 64টা জেলায় 64 জন আইন শৃঙ্খলা বিষয়ক স্বরাষ্ট্রমন্ত্রী থাকলে কেবল মন্দ হতো না বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির এতই ভালো অবস্থা। আর মাননীয় স্পিকার, জ্বালানি নিয়ে আর কি বলবো, তেল আর গ্যাস আর বিদ্যুতের ব্যাপারে মানুষ বলে, দুষ্ট লোকে বলে অবশ্য, ভালো লোক না, টুকু আসে টুকু যায়, এই আসে এই যায়, কতক্ষণ থাকে তারা নাকি বুঝতে পারে না। এইবার আসি মাননীয় স্পিকার, যখন তেলের দাম বাড়ছে, যখন বিদ্যুৎ হাহাকার এবং যখন গ্যাস পাওয়া যায় না, তখন 1 কোটি নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে বলে যেই সরকার প্রতিশ্রুতি দিয়েছিল নির্বাচনে, সেই সরকার ক্ষমতায় আসার 6 মাসের মধ্যে 62,000 লোক তাদের চাকরি হারিয়েছে আর 900-র উপরে কলকারখানা বন্ধ হয়ে গেছে। সো নতুন আর কর্মসংস্থান কি তৈরি হবে মাননীয় স্পিকার? যারা আছেন চাকরি করছেন তাদের চাকরি আর কতদিন থাকে আল্লাহ মাবুদে জানে। বাজারে যখন মানুষ যায় 80 টাকার নিচে কোনো সবজি নাই, ডিমের দাম কয়েক দফা বেড়েছে। ডক্টর মামুন, আপনি যে ধরনের বক্তব্য বা যে ধরনের আর্গুমেন্ট সংসদে শুনতে চেয়েছেন, রুমিন ফারহানা তো সেই বিষয়গুলো নিয়ে তো কথা বলেছেন। ব্যক্তিগত আক্রমণ হয়ে গেছে। ঠিক আছে, আপনি ব্যক্তিগত আক্রমণের কথা বলছেন, টুকু আসে টুকু যায়, কিংবা সালাউদ্দিন আহমেদ, ঠিক আছে সেই জায়গাতে, কিন্তু কিন্তু পয়েন্ট তো তিনি রেইজ করেছেন না, সেটা ওইটা তো করতে হবে। আপনি আর ডেটা দেন, আপনি পয়েন্ট দেন। যেমন বলতেছিল যে এই সরকার 3টে অগ্রাধিকার খাচ্ছিল ফ্ল্যাট। হোয়াই ডোন্ট শি সেজ না ফ্ল্যাট কি, এটা তো এই গভর্নমেন্টের। না আমি যে বক্তব্যটা শুনতে, তিনটা ইউ গো ব্যাক এন্ড চেক। আপনাকে তখন বলতে হবে যে এত তারিখে এতটা কেস ছিল, এতটা অ্যারেস্ট হয়েছে, অমুক সালে এতটা হয়েছে, এতটা হয়নি। এটা হলো সংসদীয় বক্তব্য। এই টুকু আসে টুকু যায় তো আমি, শি ইজ গুড ফ্রেন্ড অফ মাইন্ড, বাট এটা তো দেখতে চাই না। এই শব্দ তো, এটা ব্যক্তিগত আক্রমণ তো কোনোখানে কাম্য নয়, আপনি এটা করতে পারেন না। এখন এটা যে রিয়াকশনটা আপনার দেখানো না, পল্টনের বক্তব্য নিয়ে আপনি দেখাচ্ছেন, তার সাথে আরো সিচুয়েশনে ডেটোরেট করতে পারতো। কিন্তু আমি যেটা বলছি, আপনি ফলে এই প্রশ্নটাই উঠতে পারে না, এই প্রশ্নটাকে উঠতে পারে না যে ধরেন একসময় বলা হতো যে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ মিলেমিশে একটি সংসদ, ফলে তারাই ঠিক করে কখন সংসদকে উত্তেজিত করা হবে, কখন। এই সংসদ নাই হিমেল, ওটা তো নাই। বরং আপনি ধরেন এখন একটা কথা বললাম, এই যে আইন শৃঙ্খলার কথাটা যে আসতেছে, আপনি এখানে দাঁড়ায় আমার স্পষ্ট মনে আছে রণক ভাই সম্ভবত আপনি ছিলেন, আমরা মহৎপুর নিয়ে কথা বলতেছি। হ্যাঁ, রাইট। আজকে মহৎপুর নিয়ে এমন প্রশ্ন করি এখন যে মহৎপুরের কি একটু অবস্থার উন্নতি হয় নাই? হয়েছে। উনি কিন্তু আমাকে বলতেছিলেন সেদিন হয় নাই। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন করি, এই যে দঙ্গল সলিমপুর, আমি ভুলে গেলাম, দঙ্গল সলিমপুর, এটা কি উন্নতি হয়েছে? আপনি কি বলেন? আপনি বললেন, আপনাকে আমি তা প্রশ্নটা করলাম। তার মানে আপনাকে 2 দিকটাই বলতে হবে, গঠনমূলক হতে হবে। ইউ মাস্ট সে উই অ্যাপ্রিশিয়েট দিস, হাউএভার রংপুরের এটাকে আমরা আসলে ঘটনাটাকে জানতে চাই, ওই কথাটা আমি বলার চেষ্টা করছি। মানে আমি যেটা বলছি যে আপনি এইসব চটকদার বক্তব্য না দিয়ে সংসদের বক্তব্যটা তো আসলেই অন্যরকম। ওকে, আপনি জঙ্গল সলিমপুরের কথা বললেন, মোহাম্মদপুরের কথা বললেন, রুমিন ফারহানার কথা ধরে আসি। বিদ্যুৎ পরিস্থিতি উন্নতি হচ্ছে? অবশ্যই, আমি সেটা নিয়ে আপনি কথা বলেন। আপনি বিদ্যুৎ পরিস্থিতি, জ্বালানি পরিস্থিতি ঠিক হয়েছে? হিমেল, একটা জায়গায় আসতে হবে, কিন্তু আমার দ্রব্যমূল্য ঠিক হয়েছে? এটা অন্যায় হবে। সেটা হচ্ছে যে 17 তারিখ তো সরকার গঠন করলো, 28 তারিখে ইরান যুদ্ধ হলো। তারেক রহমানকে জানতো নাকি যে 1 কোটি জবে ওটা হ্যাম্পার করবে, গ্যাসে ওটা হ্যাম্পার করবে, তেলে ওটা হ্যাম্পার করবে? বা আপনার আরেকটা জিনিস, 1.5 কোটি টাকার কথা, 1 লক্ষ কর্মসংস্থানের কথা বললো। সরকার মালয়েশিয়ার মার্কেট খোলার চেষ্টা করছে না? সরকার এবার ক্রিয়েটিভ ইকোনমিতে 800 কোটি টাকা বরাদ্দ রেখেছে না? সরকার এবার 500 কোটি টাকার সৃজনশীল আপনার স্টার্ট আপ ফান্ডে দিচ্ছে না? 60টা পণ্যের দাম বাজেটে কমায়, যেটা নিত্য প্রয়োজনীয় পণ্য সেটা কমায় নাই। আপনি সরকার যে তরুণদের যে বিভিন্ন যুব ক্রীড়া মন্ত্রণালয়ের মধ্যে স্কিল ডেভেলপমেন্ট 3rd ল্যাঙ্গুয়েজের কথা বলছে, এটাকে ওইটার পার্ট না? তাহলে আপনি এটাও বলেন। এখন যদি আপনি বলেন যে সরকার 1 কোটি জব করতে পারবে না, হাউএভার বলেন, বাট উই অলসো অ্যাপ্রিশিয়েট যে 3rd ল্যাঙ্গুয়েজ ট্রেনিং শুরু হচ্ছে। যেমন আমি একটা ছোট্ট তথ্য দিই, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আপনি মেনশন করলেন আমার ডেজিগনেশনে, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন 64টি বিশ্ববিদ্যালয়ে কাজ শুরু করেছে সোলার এনার্জির জন্য। গভর্নমেন্ট একটা টাস্ক ফোর্স গঠন করছে যে অন্যান্য স্থানীয় গ্যাস ক্ষেত্র সমুদ্রে কি তেল আহরণ করা যায়। 6 মাস তো সময় ভাই।
আপনি তারপরে গভর্নমেন্ট চেষ্টা করছে যে আমাদের এই যে প্রতিষ্ঠানগুলোতে এটা নিশ্চিত করার জন্য আপনি কমিটি করছেন একটা, আপনি ধরেন বিভিন্ন নতুন নতুন এরিয়া থেকে দেশ থেকে তেল আনার চেষ্টা করছেন, আপনি সেটাও বলেন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এখন সোলার এনার্জি নিয়েও কাজ করছে নাকি? আচ্ছা, অফকোর্স ইউ ক্যান রেসপন্ড টু দিস। আপনি তো এটা তো ন্যাশনাল ক্রাইসিস এরিয়ার মধ্যে আছে অবশ্যই, কারণ আপনি মঞ্জুরি কমিশনের এরিয়ার মধ্যে পড়ে। হ্যাঁ অবশ্যই, যদি গভর্নমেন্টের প্রায়োরিটি হয় যে আপনি এটা স্থাপন করবেন, ইউ মাস্ট প্রমোট যে এটা তো আপনার এনার্জি সেভ করছে এবং কম দামে কেনা যাচ্ছে, 7 টাকা 8 টাকা কেনা যাচ্ছে, যেখানে 23 টাকা পড়ে আপনার। এটা তো আপনি জানেন না, না জেনে কমেন্ট করছেন। মানে আমি যেটা আর্গুমেন্টটা আমার সেটা হচ্ছে সংসদের বক্তব্যটা আমি এমন শিখতে চাই যে দেয়ার আই এম নট টেলিং যে কে টিচার হবে কে ছাত্র হবে, ওই ডিবেটে আমি যাচ্ছি না, কার স্কুলে কে পড়বে, কিন্তু এই তথ্যগুলো দিতে হবে আপনাকে। যেমন ব্যক্তিগত আক্রমণটা না করা, টুকু আসে টুকু জায়গাটা খুব, এটা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। ঠিক আছে, কিন্তু আপনি বলেন যে এত টাকা ছিল এত টাকা হয়েছে, বাট এইটা করছে এইটা করেন নাই, গ্যাস ক্ষেত্রে এতটা করার ছিল 10 বছর করেনি, এখন গভর্নমেন্ট কি করলো প্রশ্ন রাখেন। তখন প্রশ্ন রাখলে আপনার প্রশ্নটা জ্বালানি মন্ত্রী দেওয়ার সুযোগ পেত। কিন্তু তাকে যদি আপনি মানে ফরগেট অ্যাবাউট এনিথিং, আই থিঙ্ক টুকু ভাই ওয়ান অফ দ্য সিনিয়র মিনিস্টার্স এমপিস, তার কন্ট্রিবিউশন আপনি তো এটা বলতে পারেন না যে টুকু আসে টুকু যায়। যে আমি একটু কাজী রৌনকের একটু বিশ্লেষণটা শুনতে চাইবো। ধরেন ডক্টর মামুন বলছেন যে এই ধরনের ব্যক্তিগত আক্রমণ যেটা তিনি দেখছেন, এইটার মধ্যে উনি অবশ্য স্যাটার খুঁজে পাচ্ছেন না। হ্যাঁ, উনি আবার বলছিলেন কিন্তু রুবিন ফারহানা যে দুষ্টু লোকেরা বলে, কিন্তু ফলে তিনি যে পয়েন্টগুলো রেইজ করেছেন সেগুলোর কি হবে? আচ্ছা, সেইটার মধ্যে কোনো কি আপত্তি দেখেন কিনা যে পয়েন্ট? না, আমি কোনো ওইভাবে আপত্তি দেখি না। এটার প্রেজেন্টেশনের ব্যাপারটা হয়তো বা ডিফারেন্ট হতে পারে। আর যে কথাটা মামুন বললেন যে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম দরকার, এবং কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম বলতে গেলে পরে তথ্যভিত্তিক হতে হবে, ডাটা বেসড হতে হবে, একদম সেভাবে হতে হবে। এখন হ্যাঁ, উত্তরটা তথ্যভিত্তিক হতে হবে। আচ্ছা, একটা জিনিস যেটা সেটা হলো কি যে আমাদের এখন সবচেয়ে বড় ক্রাইসিস, এখন আমি টুকু আসে টুকু যায় না বলে যদি বলি যে দিনে 6 বার বিদ্যুৎ আসে বিদ্যুৎ যায়, এটা স্পেসিফিক কিন্তু বলতে হবে। সেটাই হচ্ছে উল্লেখ করলেন, হ্যাঁ স্পেসিফিক, এটা বললেন। ঠিক একইভাবে গ্যাসের ক্ষেত্রেও তাই। আপনার আমি যেটা ফিল করি যে আমাদের একটা টেন্ডেন্সি হলো যে আমি কিছু মানে গিমিক টাইপের কথাবার্তা বললাম, খুব ভাইরাল হলাম, হ্যাঁ খুব ভাইরাল হয়ে গেলাম এবং মহা আনন্দে চলে গেলাম। বাট দ্যাট উইল নট সলভ ইউর প্রবলেম। ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু সলভ ইউর প্রবলেম, তাহলে অবশ্যই আপনাকে কনস্ট্রাকটিভ হতে হবে। ওকে, আপনার কাছে মনে হচ্ছে যে বিরোধী দল কনস্ট্রাকটিভ বা স্বতন্ত্র যারা আছে কনস্ট্রাকটিভ সমালোচনা করছে না। এটা সমস্যা, কিন্তু কি করেছে জানতে চাই। রিনিউয়েবল এত কিলোওয়াট সম্ভব, এখানে সম্ভব, আপনি বলে দেন। আপনি সমালোচনা করলে তো হবে না, দিস ইজ সংসদীয় ডিবেট। ওকে, আবার যিনি উত্তর দিচ্ছেন তিনি কি ডাটা ভিত্তিক হতে হবে, তাকে হতে তিনি কি দিচ্ছেন? আমি তো বলছি কিন্তু শিক্ষকতা করতে চাইছেন, এমনকি বিরোধী দল বলছেন যে সংসদীয় ফ্যাসিজম দেখছেন, সংসদীয় ফ্যাসিজম দেখছেন। একটা উত্তর কাছে মনে হয়েছে কোনো ক্ষেত্রে আমরা 24 ঘন্টা, কোনো ক্ষেত্রে 7 ঘন্টা, উনি একটা উত্তর কিন্তু দেখেন তথ্য আছে ওটার মধ্যে। আমি বলছি না যে হিজ কারেক্ট, আমি ওই ডিবেটে যাচ্ছি না। কিন্তু আপনি যখন রিনিউয়েবল এনার্জি নিয়ে বলবেন, ইউ মাস্ট আর্গিউ যে না, তাহলে এনার্জির অল্টারনেটিভ আপনারা কি নিয়েছেন, দিস ক্যান বি ডান, অমুক দেশে এটা হয়েছে, হোয়াই ডোন্ট উই ডু, এরকম করে বলতাম। আমি সেই প্র্যাকটিসটার কথা বলতাম। আমার কাছে একটা জিনিস আমার যেটা মনে হয়েছে যে যেই ক্ষেত্রে ডেভেলপমেন্ট হয়েছে বা স্টেপস নেওয়া হয়েছে বা মানে চিন্তাধারা নতুনভাবে এসছে, এই জিনিসগুলো কিন্তু জানাতে হবে। মানে আমি যে তথ্যগুলো বলবো এটাও জানাতে হবে যে জানাতে হবে। এটা ঘটছে। আনফর্চুনেটলি আমরা কিন্তু জানি না যে কোথায় কি হচ্ছে, উই ডোন্ট নো ইট। এটা জানাতে হবে, এবং জানালে পরে এর জন্য যেটা দরকার সেটা হলো যে মানে সরকারের বা বিএনপির যেভাবে বলি না কেন, তাদের মিডিয়া সেলকে অ্যাক্টিভ হতে হবে, তাদের মিডিয়া কনসার্ন যেইগুলো যেমন পিআইডি অন্যান্যগুলো যেটা আছে, বাসস যেটা আছে, এরা কিন্তু কন্টিনিউয়াসলি আপনার রিপোর্ট দিতে পারে, কনস্ট্রাকটিভ রিপোর্ট দিতে পারে। আর না হলে যেটা হচ্ছে কি যে ওই যেটা বললাম যে সবাই খালি একচেটিয়া সমালোচনাই করে গেল, তাহলে তো লাভ নাই কোনো। ওকে, ফলে মানে যেহেতু জবাবদিহিতা জায়গা হিসেবে আমরা পার্লামেন্টকেই ধরে নিই যে ঠিক আছে, আমার যিনি জনপ্রতিনিধি তিনি সেখানে গিয়ে আমার হয়ে প্রশ্নটি করবেন এবং সেখান থেকে তিনি আমার জন্য আইন তৈরি করবেন। ফলে সেই জায়গাগুলোতে কতটুকু কার্যকরভাবে সামনে আসছে, যদিও এই অধিবেশনে আমরা 6টা বিলের কথা জানি আসবে, একে একে উঠবে, তখন আমরা সেগুলো আলোচনা করবো। কিন্তু আজকে আরেকটা বিষয় ছিল সংসদে, যেটি নিয়ে এটা খুব ভালো ডিবেট হতে পারতো বা যেটি নিয়ে আলোচনা আরো
পিকে উঠতে পারতো বা অনেক কনস্ট্রাকটিভ বিষয়গুলো আসতে পারতো, সেটাকে আমরা অ্যাভয়েড করে গেলাম কিনা, যেটা আমি বিরতির পর ফিরে এসে বুঝতে চাইবো। বিশেষ করে মক্কা চুক্তির প্রসঙ্গ, যেখানে আজকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান তিনি উল্লেখই করেছেন যে যারা হচ্ছে যে জোটের দেশগুলো আছে তাদের অভিপ্রায়ের উপরে এসে নির্ভর করছে, বাংলাদেশ কিন্তু ইতিবাচক বা তার আগ্রহ জায়গাটা আছে। ফলে এটা নিয়ে কেন আলোচনা হলো না বা কেন এটা ভালো ডিবেট হলো না, সেটাও একটু আনতে চাই আলোচনার টেবিলে। তার আগে নেব ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পর। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। আবার আমন্ত্রণ নির্বাচিত খবরে। আমাদের সাথে আছেন কাজী রওনক হোসেন, আছেন অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ আল মামুন। আমরা সংসদের বিষয়ে কথা বলছিলাম। ডক্টর মামুন এবং কাজী রওনক হোসেন, যে বিষয়টি নিয়ে আমরা বলছিলাম না একটু আগে, যে বিষয়টি নিয়ে ডিবেট হলো সংসদে, ওয়াকআউট পর্যন্ত হয়ে গেলো, আরেকটি প্রসঙ্গ নিয়ে একে অপরকে নানাভাবেই প্রশ্নবিদ্ধ করলেন, যেটা নিয়ে অনেক ধরনের কথাবার্তা হলো স্পিকার থেকে শুরু করে। কিন্তু আরেকটা প্রসঙ্গ তো সংসদে আজকে ভীষণভাবে আলোচিত হলো, বা যেটার বিষয়ে একটা ইতিবাচক আমরা মন্তব্য পেলাম, যেটা খলিলুর রহমান বলছেন যে বাংলাদেশ যোগ দেবে কি দেবে না, তার থেকেও বড় কথা হচ্ছে যে চুক্তিতে আছে দেশগুলো তাদের অভিপ্রায় আসলে নির্ভর করছে যে বাংলাদেশ সেই চুক্তিতে বা সেই চুক্তিতে ঢুকবে কি না। পাশাপাশি তিনি একটা মন্তব্য করেছেন যে এই চুক্তি নিয়ে আশপাশের বা অন্য কোনো দেশের উদ্বিগ্ন হবার কোনো কারণ নেই। আমরা বরং প্রতিবেদনটি দেখি ডক্টর মামুন এবং কাজী রওনক হোসেন, ফলে আমরা সেখান থেকে বেশ কিছু পয়েন্ট পাবো। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রায় 2 মাস বিরতির পরে বৃহস্পতিবার বিকাল 3টায় শুরু হয় ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন। শুরুতেই নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানান স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। এরপর নেপালে আকস্মিক বন্যায় নিহতদের স্মরণে শোক প্রস্তাব পাশ এবং 1 মিনিট নীরবতা পালন ও দোয়া মোনাজাত করা হয়। খাস করে আমাদের দেশকে আপনি হেফাজত করেন, বিশেষ করে নেপালে যে দুর্ঘটনা ঘটেছে। গত 7 আগস্ট সৌদি আরব, তুর্কি ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে আলোচনার ঢেউ জাতীয় সংসদেও। বাংলাদেশ এই চুক্তিতে যোগ দিচ্ছে কিনা পররাষ্ট্রমন্ত্রীর কাছে তা জানতে চান স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সৌদি আরবিয়া, টার্কি এবং পাকিস্তানকে মিলে যেই মক্কা প্যাক্ট 7 আগস্ট 2026 সাইন হয়েছে, ম্যালর্ড, মাননীয় মন্ত্রী কি বলবেন যে এখানে বাংলাদেশের সুবিধাটা কি হবে এই প্যাক্টে যুক্ত হলে? জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশ যোগ দেবে কি না তা নির্ভর করছে সদস্য দেশগুলোর অভিপ্রায়ের ওপর। এ নিয়ে আলোচনার সময় এখনো আসেনি। এতে যোগদান করার বিষয়টি এখনো আসেনি, কারণ এটা নির্ভর করছে যারা এই প্যাক্টের সদস্য তাদের অভিপ্রায়ের ওপর। কিন্তু তার আগের ভালো মন্দ এটা এই বিষয়টি আলোচনা করাটা সম্ভবত একটি সেই সময়টি এখনো আসেনি। আমরা নিশ্চয়ই এই সমস্ত বিষয় বিবেচনায় রাখবো। এটা আমাদের পরিবারের, মুসলিম পরিবারের আভ্যন্তরীণ বিষয়, সুতরাং এইটা নিয়ে কারো অন্যান্যদের উদ্বেগের কোনো অবকাশ নাই। ভারতের সাথে গঙ্গা চুক্তি এবং তিস্তা মহাপরিকল্পনার মতো বহুল আলোচিত বিষয়গুলো নিয়েও প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্সা আদায়ের বিষয়ে বাংলাদেশ তৎপর। তিস্তার ব্যাপারে আপনারা জানেন, আমরা চীনের সঙ্গে একটা টেকনিক্যাল ইভ্যালুয়েশন অফ দ্য প্রজেক্ট সেটা আমরা চালু করেছি। অচিরেই আমরা এই ইভ্যালুয়েশনটি শুরু করব এবং তার ভিত্তিতে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে। বাংলাদেশ নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করেছে এমন মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ আর কারো কাছে মাথা নত করবে না। 15 বছর বাংলাদেশের পররাষ্ট্রনীতি নিজেদের হাতে ছিল না বলেও মন্তব্য করেন খলিলুর রহমান। আর কখনো বাংলাদেশ কারো কাছে মাথা নত করবে না। আমরা তানজিনা অন্ত, ওয়ান নিউজ, ঢাকা। ডক্টর মামুন, আপনি প্রতিবেদন দেখছিলেন, সেখানে যে বিষয়টি এলো যে এটা আসলে পুরোপুরি নির্ভর করছে যারা 3টি চুক্তিবদ্ধ হয়েছে, সৌদি, তুরস্ক এবং পাকিস্তান, তাদের অভিপ্রায়ের উপরে, বিশেষ করে সৌদির। কিন্তু একই সঙ্গে এটাও তো মনে করছেন তিনি যে আলোচনার সময়টা এখনও তৈরি হয়নি বা সামনে তৈরি হতে যাবে বা আসবে, নিশ্চয়ই এটা নিয়ে আলোচনা সমালোচনা তো হবেই। কিন্তু উনি আরেকটা বিষয় উল্লেখ করছিলেন যে বা অন্য কোনো দেশে উদ্বেগের কোনো কারণ নেই। উনি আসলে কোন কার উদ্বেগের কথা ইঙ্গিত করছেন বলে মনে হয়? এমনি মানে এই মধ্যপ্রাচ্যের যে সিচুয়েশন, তাতে কোনো জোটে যাওয়ার আগে আমি মনে করি যে তার সঠিক ব্যাখ্যা বিশ্লেষণ, এবং যখন বিএনপি বলছে যে বাংলাদেশ ফার্স্ট,
সেটার রিফ্লেকশন আমরা দেখতেছি। এবং একইভাবে উনি যে কথাটা বললেন যে এখন আর বাংলাদেশের পররাষ্ট্র নীতি কোনো নতজন নয় বা কেউ ডিকটেট করে না, এটা আমি আমি নিজেকে সম্মানিত বোধ করছি। আর মধ্যপ্রাচ্যে এ ধরনের জোটকে প্রমোট করা বা একটা ছায়া নিয়ন্ত্রণ রাখা, আমার ধারণা আপনি আরো আমার চেয়ে ভালো বলতে পারবেন, সেটা বাগদাদ প্যাক্টের সেই ইতিহাস যদি আমরা দেখি, অথবা আপনি যদি সেট্টো বোধহয় ছিল এটার নামটা, আমি একটু খুঁজে করতেছিলাম এখন, সেন্ট্রাল ট্রিটি অর্গানাইজেশন, এটা আমেরিকা প্রমোটেড একটা অ্যালায়েন্স ছিল, যার উদ্দেশ্য ছিল ওই সময় যে সোভিয়েত ইউনিয়নকে সামনে রেখে ওই জুজুর ভয় দেখিয়ে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে একটা শ্যাডো ন্যাটো তৈরি করা, যেন এটা কাউন্টার করা যায়। আমি বলছি এটাকে কোল্ড ওয়ার সময়টাতে আর কি। এটা একটা দীর্ঘদিনের আমেরিকার আসলে একটা প্যাকেজ। তো এই বাগদাদ প্যাক্ট যেটা হলো সেটা কিন্তু এসে ভেঙে যায় যখন ইরান পলিসি চেঞ্জ হয়ে যায়, ইরানে বিপ্লব হয়ে গেল, তখন আর বাগদাদ প্যাক্ট টেকেনি। একটা জিনিস আমার মনে হয় যে আমরা আলোচনায় আনছি না, সেটা হচ্ছে যে এই যে মক্কা চুক্তির আগে গত বোধহয় জুলাইয়ের শেষের দিকে আমার মনে হয় যে সৌদি আরব কিন্তু 13টি দেশ নিয়ে একটা অ্যালায়েন্স করেছে, এটা মেরিটাইম সিকিউরিটি অর ডিফেন্স এরকম একটা নাম দিয়ে, আমি এক্স্যাক্টলি নামটা বলতে পারছি না, সম্ভবত মাল্টিন্যাশনাল মেরিটাইম ডিফেন্স অ্যালায়েন্স নামে। এবং সেখানে কিন্তু বাংলাদেশ আছে, সিকিউর এনার্জি ট্রাভেল এবং সেটা এনশিওর কীভাবে হবে তা নিয়ে। আর ভিতরে যদি আর একটু দেখি আমরা যে যদি এটা আমাদের অনেক ডিপেন্ডেন্সি আছে সৌদি আরবের সাথে, এবং যদি কয়েকটা দেশ, সৌদি আরবের সাথে যখন কথা বলা হয় তখন তো নিশ্চয়ই সৌদি আরবে যেখানে আমাদের প্রবাসী কর্মীরা যারা আছেন সেখানে প্রচুর পরিমাণে প্রায় 25 লাখের মতো বের করার চেষ্টা করলাম। আমি এটা বলি আপনাকে, এই নামগুলো ওইটাতে যাবার আগে আমি নিশ্চয়ই একটু আমরা নামগুলো শুনে গেলে ভালো হবে আপনার 30 তারিখে, যেমন কেন পররাষ্ট্রনীতি ইনফ্লুয়েন্স করবে, যেমন বাহরাইন, বাংলাদেশ, কমোরো, জিবুতি, মিশর, জর্ডান, কুয়েত, পাকিস্তান, কাতার, সোমালিয়া, সুদান, তুরস্ক এক্সেট্রা। এই নামগুলোর সাথে কিন্তু একটা আমাদের, যেটা উনি একটু পররাষ্ট্রমন্ত্রী বলার চেষ্টা করলেন, যেটা মুসলিমদের একটা বলা হচ্ছে মুসলিমের ন্যাটো, কিন্তু আমি উনার বক্তব্য থেকে এইটা একটু বোঝার চেষ্টা করছি যে উনি আসলে অন্য কারো উদ্বিগ্ন হবার কিছু নেই এটা বলে আসলে কাদেরকে মিন করার চেষ্টা করছেন বা কাদের মিন করছেন বা আপনি ধরতে পারছেন কিনা বা কাজী রনক ধরতে পারছে কিনা। আরেকটা বিষয় যোগ করি, ইরানের ইনফ্লুয়েন্স থেকে ইসরায়েলের ইন্টারেস্ট সার্ভ করে এমন কোন গোষ্ঠী তৈরির প্রক্রিয়ার একটা আওয়াজ দেওয়া হচ্ছে, বাট তুরস্কের অবস্থানটা আমাদেরকে এটা খেয়াল করতে হবে, বা পাকিস্তানও সরাসরি ইসরায়েলকে ওরকম প্যাকেজিংয়ে সাপোর্ট করবে। এই প্রশ্নগুলো আসতে হবে তো, যে মক্কা ট্রিটি যদি এমন বলা যে ইরানের বিপক্ষে চলে যাচ্ছে, আমেরিকার পক্ষে যাচ্ছে, আমরা এটা একটা ভুল ন্যারেটিভ তৈরি হচ্ছে, আরো কেয়ারফুলি ইভ্যালুয়েট করতে হবে। সেটা হচ্ছে আপনার যখন তুরস্কের অবস্থান যেখানে আছে, আবার ভারতের এত কাছাকাছি এসে তুরস্ক বসে যাবে, বা মানে আমি যেভাবে আলোচনাটা আসে সেই জায়গা থেকে ভারতের আনা হচ্ছে কি আসে না নাকি, মানে ভারত কি এটা নিয়ে উদ্বিগ্ন হয় না? না, আমি তো সেটাই বলছি, ভারত যদি উদ্বিগ্ন নাও হয় তাহলে কি চীনের বা আমেরিকা তাদের উদ্বিগ্নতা হওয়ার জায়গা কি আছে কিনা? মাল্টি ফ্রন্ট তো, এটা নানান ফ্যাক্টর কাজ করতে পারে, কিন্তু আমার কথা হচ্ছে আপনি কিভাবে পজিশনিং করছেন। আমি আপাতত খুব চিন্তিত না, কিন্তু পজিশনিংটা আপনি কিভাবে করবেন সেটা ইম্পর্টেন্ট। আমি যেটা ওনার বক্তব্যে বিশ্বাস রাখতে চাই, যেটা আমরা বাংলাদেশের ইন্টারেস্ট দেখেই সেটা ডিসিশন নেব। কাজী রনক, আপনার বিশ্লেষণটা কি হবে? নিশ্চয়ই এই বিষয়ে তো বলবেনই, পাশাপাশি আরেকটা জিনিস একটু ধরিয়ে দিই। ধরেন আজকে স্বতন্ত্র এমপি রুমিন ফারহানা এই প্রসঙ্গটি তুলল, সংসদের বিরোধী দল যে একটা বড় মার্জিন নিয়ে সংসদে আছে, সে এই প্রসঙ্গটি নিয়ে কোনো প্রশ্ন আজকে তুলেছে কিনা আমি পার্লামেন্টে খেয়াল করিনি। ফলে 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 কার তোলার কথা ছিল, কোন বিষয় নিয়ে আর্গুমেন্ট ছিল, কোন বিষয় নিয়ে আলোচনা হতে পারতো, আর কোনটা নিয়ে হলো না? আমি তো সে কথা বললাম যে যেই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হওয়া উচিত ছিল সেটা হয় নাই, কিন্তু যেটা হয়েছে হইচই, চেঁচামেচি ইত্যাদি। কারণ এই যে এই ব্যাপারগুলো তো ওদের দিক থেকেই, মানে আমি বলছি বিরোধী দলের থেকেই এটা আসা উচিত ছিল। আসবে না, পাকিস্তান আছে, এটা কি বিরোধী দলের দিক থেকে আসবে? এটাই হলো কথা, আসবে না। যেই কারণে এটা যা হবার রুমিন ফারহান বলে দিল, ব্যাস শেষ। কিন্তু এটা নিয়ে আলোচনা হওয়া উচিত ছিল, আরও ডিটেলস আলোচনা হওয়া উচিত ছিল, এবং এখানে একেবারে ক্যাটেগরিক্যালি কি হতে পারে কি হতে পারে না সেই ব্যাপারগুলো ক্লিয়ার থাকা উচিত ছিল। যে কথাটা বলেছে যে উদ্বেগের কোনো কারণ নাই, কিন্তু উদ্বেগের কারণ নাই ঠিকই বলেছে, কিন্তু এটার পেছনে আবার যেটা মনে হয় যে জোটটা মামুন বললেন যে এই যে মানে ইসরায়েল এবং আমেরিকা, ইরান
এই ব্যাপারগুলো কিন্তু এটার ভিতরে চলে আসবে। তো ফলে সব কিছু দেখে শুনেই বাংলাদেশের এটাতে যাওয়া উচিত। কিন্তু ডক্টর মামুন জিয়া আমি বরং একটা আপনাকে বরং প্রশ্ন করি। না, আমাকে আজকে আমি প্রশ্ন করতে বসছি। আপনি যে প্রশ্নটা না আপনি যে উত্তরটা আমি দিব আপনি বললে, সেটা হচ্ছে যে আপনি তো এটা নিয়ে আসলে আলোচনা হওয়া দরকার। কিন্তু যখন আপনি তুরস্ক থাকবে, আপনার খুব রিসেন্ট অ্যালাই এবং প্রমোট করছে, পাকিস্তান থাকবে, সৌদি আরব থাকবে, আপনি বিরোধী দলের ভূমিকাটা কি নিলেন? কিন্তু এখানে প্রশ্নটা ওঠে না, ধরেন এখানে আপনার মনে এই প্রশ্নটি ওঠে না যে ধরেন আপনি পাকিস্তানের কথা বলছেন, সৌদির কথা বলছেন, যার কারণে বিরোধী দল আজকে এই প্রসঙ্গটি নিয়ে মুখে কুলু পেটেছিল তোলেনি, তার মানে তার মধ্যে একটা সায় আছে। ফলে আগে যেমন আলোচনায় আসতো যে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ এক ধরনের সাজানো সংসদ এর বলে অন্যায় করে ফেলছেন, এই জিনিসটা ওটা তো একটা ভাগ বাটোয়ারা ছিল, এটা তো ভাগ বাটোয়ারার সংসদ। কিন্তু আপনি অবস্থা দৃষ্টিতে কি মনে হয় না অবস্থানটা অবস্থা দৃষ্টিতে এই সংসদ ভাগ বাটোয়ারা মনে হয় না? আমি যেভাবে ডিফেন্ড করলাম আগে, উল্টাটা যদি বলি, যেখানে হিমশিম খেয়ে যাচ্ছে, ভবিষ্যৎ অন্ধকার দেখছে আপনার স্পিকার, সেখানে এটা ঠিক, বা যেখানে টুকু আসে টুকু যায় বলছে, সেটা কি এটা ঠিক? সো ওই ডিসকোর্সে আমার মনে আলোচনা করাটা এই সংসদকে বা ডিফাইন করাটাও একটা ঠিক হবে না। আর একটা শব্দ আমার একটা ঘোরতর আজকে আপত্তি আছে, আমি সম্মান রেখেই বলি, বিরোধী দলের নেতার মুখ থেকে ফেসিস সংসদ হয়ে যাবে, স্বৈরাচার সংসদ হয়ে যাবে, এইগুলো বিরোধী, এটা খুবই অপরিপক্ষ বক্তব্য মনে করেন, কমনটাই। আর একটা জিনিস বলি, বিরোধী দল হিসেবেও তো জামাত ইসলামী এনসিপিকে আরো ধাতস্থ হতে হবে। আপনি সরকার গঠনের 4 মাসের মাথায়, আমি জানি না রণক ভাই আপনি ক্যান ইউ গিভ এন এক্সাম্পল, 4 মাসের মাথায় আপনি সচিবালয়ের সামনে বিরোধী দলীয় নেতাকে দেখলেন, পরে কোথায় যাবেন আপনি? কারণ প্রধানমন্ত্রী যেমন তেজ গায়ে বসেই না। আবার আপনি মানুষ দেখি যে আপনার লং মার্চ হয় বাইরের থেকে ঢাকার দিকে, আপনি লং মার্চ বঙ্গোপসাগরের দিকে রওনা দিলেন, চিরাঙের দিকে চলে গেলেন। মানে কি করছে? আমি যেটা বলার চেষ্টা করছি যে সংসদে যেমন গঠনমূলক ভূমিকা রাখতে হবে, আপনার যে আন্দোলন সেটাকে সাজানোতে ভূমিকা রাখতে হবে। মানুষের দরকার তেল, গ্যাস, এবং সরকার সেটা চেষ্টা করছে সর্বোচ্চ। মানুষের দ্রব্যমূল্য নিয়ে কথা বলতে পারে, তারা সরকারকে সাহায্য করতে পারে, সেটা না করে I strongly believe we need reforms, but এই মুহূর্তে মানুষ এগুলো নাই, হিমেল এগুলো এজেন্ডার মধ্যে নাই, বাট এটা হতে হবে, বিল আসছে, আলোচনা হবে। কিন্তু এখন সবাই মিলে দেশটার যে ক্রাইসিসটা তৈরি করে গেছে, ইরান ওয়ারের জন্য যেটা হয়েছে, সেখানে কন্ট্রিবিউট করা দরকার। এই যে যদিও অনভ্যস্ত একটা ব্যবস্থা জামাতের জন্য, যে তারা এরকম ম্যানিফেস্টো সুগঠিত তৈরিও করে নাই বা ক্ষমতা যাওয়ার জন্য বানায়নি, এবার কিন্তু এটা মোটামুটি অর্থনৈতিক থিওরি অনুযায়ী কতটুকু ভুল টুল ছিল সেটা আমি বলবো না, তারা শিখেছিল যে একটা ম্যানিফেস্টো দেওয়া, অর্থনৈতিক বয়ান তৈরি করে মানুষের সামনে তুলে ধরা। Why don't you argue in the same way? যে আপনি বলেন যে রিনিউয়েবল এনার্জি, উই ডিড দিস স্টাডি, উই হ্যাভ এ টিম, দে আই হ্যাভ ওয়ার্কড অন দিট, অ্যান্ড ইট রিভিলস যে এরকম করে এটা সমাধান হবে। সেটা না বলে আপনি কেন বাগাড়ম্বর বক্তব্য দিচ্ছেন? আপনি বিরোধী দলের কনস্ট্রাকটিভ ভূমিকা রাখেন। আপনি ওই যেটা বললাম একটু একেবারে 4 মাসের মাথায় আপনি সচিবালয়ের সামনে দাঁড়ায় গেলেন, আপনি ওখানে জেলা লেভেলে, আপনি ঢাকার উত্তর দক্ষিণের নেতাকে পাঠাবেন প্রথম, আপনি যাবেন। আমি মনে বলছি না যে সরকার ভুল করলে কখন যাবে, কিন্তু 4 মাসের মধ্যে আপনি ওখানে পৌঁছে যান, আপনি তারপর বাকি সময় কি করবেন? মানে আপনি কি চান যে একটা গৃহপালিত বিরোধী দল থাকে? না, আপনার স্ট্র্যাটেজিটা কি হবে? আপনি তো বুঝতে হবে মানুষ, আপনি আবারও আপনাকে প্রশ্ন করি, মানুষের এখন কি, আমি বলছি না সংস্কার চাই না, বাট সংস্কার কারো প্রায়োরিটি এখন? আপনি বলেন না, অবশ্যই না। কেবল চালু হলো, সবকিছু ভালো ব্যবসা হবে, ভালো ব্যবসা হলে আপনি বিজ্ঞাপন পাবেন, রেগুলার স্যালারি হবে, আপনাদের ইনভেস্টমেন্ট, আই ডোন্ট নো অ্যাবাউট দ্যাট, বাট ইট ইজ এ বিজনেস মডেল। আপনি কি এখন আপনার এই যে নতুন করে আপনাদের আবার দেখছি স্মার্ট উপস্থাপনা, আসার পর্যন্ত কেবল আমি আসলাম, খুবই ব্যস্ত একজন হেড অফ নিউজ, আপনার কাছে সংস্কার ইম্পর্টেন্ট, এখন সার্ভাইভালটা নাকি হিউম্যান রিসোর্স এই করবো ও করবোটা পরে করেন, আপাতত চ্যানেলটা তো সুন্দর করে চালাতে হবে, বিজ্ঞাপন পাইতে হবে। তা আপনি গভর্নমেন্টের অ্যাপ্রোচটা তো এরকম, আপনার প্রায়োরিটি কি? আপনি একটা ভঙ্গুর অর্থনীতি পেয়েছেন, একটা অস্থিতিশীল সমাজ পেয়েছেন, সরকার তো ওই জায়গাটায় কাজ করার চেষ্টা করছে। আমি নট টেলিং গৃহপালিত বিরোধী দল, বাট লেটস ওয়ার্ক টুগেদার ফর ফিউ ডেজ। আপনি 4 মাসের মাথায় আপনি এখানে ঢাকা থেকে বঙ্গোপসাগর চলে যাচ্ছেন, দিস ইজ নট দি রাইট অ্যাপ্রোচ। ওকে, আমার একটা বিরতির সময় হচ্ছে, বিরতির পর ফিরে এসে নিশ্চয়ই কাজী রওনক হোসেন আপনার কাছ থেকেও এই বিষয় নিয়ে বিশ্লেষণ শুনতে চাইবো, যেভাবে ডক্টর মামুন ব্যাখ্যা করছেন যে আসলে সময় দেওয়া দরকার, কিন্তু একই সঙ্গে যেই দলটি আপনার বিরোধী পক্ষের জায়গায় বা বিরোধী আসনে বসেছে, সেও তো স্বপ্ন দেখে সে একসময় সরকারে যাবে, যার কারণে তো সেই বিরোধিতা করে বা যার কারণে তো সেই সংসদের মধ্যে দাঁড়িয়ে আছে। ফলে করতে হবে, অপেক্ষা করতে হবে। যাই হোক, আমি একটা বিরতি নিয়ে বিরতির পর ফিরে এসে বাকি আলোচনা করবো না, ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পর। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত,
আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। আবার আমন্ত্রণ নির্বাচিত খবরে। আজ আমাদের সাথে আছেন কাজী রওনক হোসেন, আছেন অধ্যাপক ডক্টর আব্দুল আল মামুন। আমরা সংসদের আজকে দিনভর আসলে এটাই আলোচনায় ছিল, যার কারণে এই সংসদে যে গুরুত্বপূর্ণ বড় দুটি ডেভেলপমেন্ট, যেটা নিয়ে আসলে সারাক্ষণই গণমাধ্যম থেকে শুরু করে নানান জায়গায় আলোচনা হয়েছে, ফলে আমাদের প্রাসঙ্গিকভাবে এটাই আলোচনা ছিল। যদি কোনো উপসংহারে কিছু যোগ করার থাকে নিশ্চয়ই যোগ করবেন, কিন্তু এই ফাঁকে যদি আমরা রংপুরের যে আলোচিত চারটি হত্যাকাণ্ড একই পরিবারের একজন শিক্ষক সহ, সেখানে বেশ কিছু নতুন আপডেট পুলিশে সামনে এনেছে, সেই প্রতিবেদনটি দেখি, তারপর বরং সেখান থেকে ছোট্ট করে মূল্যায়ন করার চেষ্টা করব। রংপুরের 4 হত্যাকাণ্ডের বিষয়ে একের পর এক বেরিয়ে আসছে তথ্য। হত্যা, ধর্ষণ ও মাদক সেবন, এই 3 বৃত্তে ঘুরপাক খাচ্ছে তদন্তের বয়ান। সভা, সেমিনার ও রাজনৈতিক বক্তৃতা বিবৃতিতে উঠে আসছে ঘটনার রহস্য উদ্ঘাটনের দাবি। বৃহস্পতিবার সকালে হত্যাকাণ্ডের সবশেষ তথ্য নিয়ে পুলিশ কমিশনার অডিটোরিয়ামে সংবাদ সম্মেলন করে পুলিশ। এ সময় ধর্ষণ নয়, আসামি সিদ্ধার্থ ও মুগ্ধ 4 জনকে শ্বাসরোধ করেই হত্যা করেছে বলে জানান পুলিশ কমিশনার। এ সময় পোস্টমর্টেম রিপোর্টে ধর্ষণে কোনো আলামত পাওয়া যায়নি বলেও জানান তিনি। কোনো ধর্ষণে আলামত পাওয়া যায় নাই, আর অ্যাসফেক্সিয়া বা গলায় শ্বাসরোধ করলে মলমূত্র বের হয়ে যায়। এই বীর্য হলো ওই ডেড বডির বীর্য, এটা অন্য কোনো বাইরের বীর্য না। এটা হলো গলায় ফাঁস লাগলে এই জিনিসগুলো হয়, আর পোস্টমর্টমের রিপোর্টে এগুলো ক্লিয়ার হয়ে গিয়েছিল। একই সঙ্গে আসামিদের ডোপ টেস্টের পাশাপাশি বিভিন্ন আলামতের ফরেনসিক প্রতিবেদন প্রক্রিয়াধীন বলেও জানান পুলিশ কমিশনার। আদালতে দেয়া আসামিদের 164 ধারা জবানবন্দি তুলে ধরে বলেন, ইয়াবা সেবন দেখে ফেলায় এবং জমিজমার ক্ষোভ থেকেই একে একে 4 জনকে হত্যা করে তারা। সিদ্ধার্থ দাস, মুগ্ধ দাস, তাদের ডোপ টেস্টের প্রক্রিয়া, ডিএনএ স্যাম্পলের প্রক্রিয়া, এগুলা আমাদের আন্ডার প্রসেস। এগুলা বিজ্ঞ আদালতের অনুমতি নিয়ে একটু টেকনিক্যাল কাজ যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে এগুলো করতে হয়, সেই প্রসেসগুলো আমাদের চলতেছে। এদিকে দুপুরে রংপুর মহানগর কার্যালয়ে সংবাদ সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, 4 হত্যাকাণ্ড নিয়ে এক ধরনের ধোঁয়াশা তৈরি হয়েছে। প্রকৃত ঘটনা উন্মোচনের জন্য আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান তিনি। হত্যাকাণ্ড ঘটলো, আজও তার কোনো সঠিক ক্লু বের করা গেল। গ্রেফতার যিনি হয়েছেন, এখনো তার কাছ থেকে আমলে নিয়ে প্রকৃত তথ্য জাতিকে জানাবার মতো কিছু তারা উদ্ঘাটন করতে পেরেছেন বলে গণমাধ্যমকে প্রশাসন বোধহয় এখনো কিছু জানাতে পারে, এবং অবিলম্বে প্রশাসনকে হত্যাকাণ্ডের মূল রহস্য, কারণ, হত্যাকাণ্ডের সাথে জড়িতদেরকে খুঁজে বের করার জন্য আমি জামাত ইসলামের পক্ষ থেকে আজকের এই সাংবাদিকদের মত বিনিময় সভায় আমি জোর দাবি করছি। গত 22শে আগস্ট বৃহস্পতিবার শেষ রাতে নগরের মাছুয়াপাড়ায় নিজ বাসায় খুন হন রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী সহ তাদের 2 সন্তান। শনিবার রাতে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে সিদ্ধার্থ ও মুগ্ধ নামের 2 যুবককে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। ওয়ান ন্যাশনাল ডেস্ক। কাজী রওনক হোসেন, ইদানিং কি সংখ্যালঘুরা বেশি আক্রান্ত হচ্ছে, আর পুলিশের ভূমিকা নিয়ে এত সন্দেহ তৈরি হয় কেন? পুলিশের ভূমিকা নিয়ে সন্দেহ তৈরি হয় একটাই কারণে, যে পুলিশ সবসময় এ ধরনের কোনো কিছু ঘটলেই বিভিন্ন জায়গা থেকেই কিছু প্রাপ্তির আশা করে। আমি একটা কথা খুব খোলাখুলি বলতে চাই, এই যে রামিসা নিয়ে এমন হইচই হলো, এত কিছু হলো, এখন পর্যন্ত কি রায় কার্যকর হয়েছে? হয় নাই। এবং আমাদের কোনো অন্যায়ের, কোনো এ ধরনের ঘটনার রায় কার্যকর আজ পর্যন্ত দেখি নাই আমি। তো ফলে হচ্ছে কি, এটা বাড়তে থাকে, কারণ জানে যে এটা কিছু হবে না। আর এই যে আপনি যেটা বলছেন সংখ্যালঘুদের প্রতি, আসলে তা না, এটা একটা ঘটনা ঘটে গেছে, সুযোগ পেয়েছে, আনফর্চুনেটলি বা ফর্চুনেটলি অথবা ইনসিডেন্টালি এটা 4 জনই সংখ্যালঘু হয়ে গেছে। কিন্তু আসলে ব্যাপারটা তা না, ব্যাপারটা হলো যে আমাদেরকে এটার মূলে যেতে হবে। আপনি মূল উৎপাটন না করে শুধু উপর দিয়ে এগুলো বললে লাভ নাই। এটা জনাকীর্ণ সাংবাদিক সম্মেলনে পুলিশ কমিশনার সাহেব বললেন, খুব ভালো কথা, কিন্তু রেজাল্ট কি? আর এটা তো এতদিন লাগার কোনো ব্যাপার নাই। তারা মানে সন্দেহভাজন 2 জনকে ধরেছে, মুগ্ধ ও সিদ্ধার্থ, তো তাদের কাছ থেকে আদায় করুক, তাদের কাছ থেকে 164 নেক,
আদায় করুক, দেখুক, তাহলে কি দাঁড়ায়। কিন্তু ওগুলো না করে পুলিশের হেফাজতে থেকে 164 আসলে আদালতে কতটা গ্রহণযোগ্য, অ্যাডমিসেবল কিনা সেটা না, প্রশ্ন না, আছে। সেটা প্রশ্ন আমি বরং আছে। আমি বরং একটু আব্দুল্লাহ আল মামুনের কাছ থেকেও এটার একটু শুনতে চাইবো যে ওনার বিশ্লেষণটা কি বলে, এবং পাশাপাশি আমি একটু ডায়াসে যেতে চাই, সেখানে অনলাইন পোর্টালগুলোর আপডেট দেখবো। আব্দুল্লাহ আল মামুন, আপনি কি মনে করেন যে আসলে সন্দেহ বা ধোঁয়াশা কেন তৈরি হচ্ছে এই রংপুরের এই ঘটনাতে ঘিরে, বিশেষ করে পুলিশের ভূমিকাকে নিয়ে? না, একটা তো সেন্সিটিভিটি তো মূল জায়গা খুবই দুঃখজনক যে 4 জন একটা পরিবার বড়, এটা একটা মাথায় রাখতে হবে নোশনটা। আর দ্বিতীয়ত 2 জন যে কথাটা ভাই বলেন 2 জন ধরা পড়েছে। আর একটা হচ্ছে যে আমাদের ধোঁয়াশা সব সময়টা আছে যে 3rd ডে হলো নাকি 4th ডে, 3rd বা 4th ডে, প্রসেসটা তো একটা বিষয় আছে। তবে একটা জিনিস আপনাকে আমি বিনীতভাবে বলি যে আমরা ওই জিনিসগুলো যেন না নিই যে সংখ্যালঘু আক্রান্ত হচ্ছে বা আক্রান্ত হচ্ছে না, ইট কিপস এ ডিফারেন্ট পার্সপেক্টিভ। বাট একটা জিনিস যেটা দেখতে চাই যে এটা একটা প্রসেস, জোর করে আবার যেটা আপনি একটু বলার চেষ্টা করেন যে আপনি পুলিশের অধীনে থেকে যেমন 164 করে, সেটাও কিন্তু একটা প্রক্রিয়া বা সেটা প্রশ্নবিদ্ধ না হয়। মানে যেটা আমরা চাই যে কারণ উদ্ঘাটিত হোক এবং ন্যায় বিচার নিশ্চিত, যেটা রৌনক ভাই বললেন, কিন্তু তাড়াহুড়া করে নয়। এবং এটার মধ্যে রাজনীতি, আপনি যদি এখন দোকানে গিয়ে রংপুরে গিয়ে বলেন 2 দিনের মাথায় যে ধোঁয়াশা তৈরি হচ্ছে, সংখ্যালঘু ইস্যু নিয়ে আসেন, সেটা বোধহয় তদন্ত সঠিক প্রক্রিয়াকে ব্যাহত করবে। কাজী রৌনকের মনে হয় এই বিষয়টা ভিন্ন মত আছে, তিনি আবার দ্রুত এটার ফলাফল আশা করেন বা দেখতে চান যে একটা ফলাফল। আমি যাই হোক, আমি আর একটু সময় দেওয়ার চেষ্টা করবো, কিন্তু পারবো বলে মনে হয় না। আমি অনলাইন পোর্টাল দেখি, ঠিক আছে, অনলাইন পোর্টাল দেখি, প্রথম আলো অনলাইন পোর্টালের সর্বশেষ আপডেট যা আছে, একদিকে তো সংসদের আপডেট নিয়ে তারা তো সামনে এনেছে বেশ কিছু প্রতিবেদন, একই সঙ্গে বিলীন হয়ে গেছে গ্রামের পর গ্রাম। ভিডিওতে দেখা গেল নেপালের বন্যায় ভয়াবহতা, বেশ আলোচনায় আছে এই বিষয়টি নিয়ে। সময় পেলে এটা নিয়ে একটু দীর্ঘ আলোচনা করা যেত, কিন্তু একেবারে সময় পাবো না। নেপালের এই আকস্মিক ঢল কেন মহাবিপর্যয় নিল, সেই বিষয়ে তার প্রতিবেদন আছে। যাই হোক, আমার পরের অনলাইন পোর্টাল দেখি, বিবিসি বাংলা কি বলছে। বিবিসি বাংলা বলছে নেপালে এখনও 900 জনের বেশি মানুষ নিখোঁজ, আবারও বন্যার শঙ্কা, জাতীয় সংসদে ওয়াকআউটের প্রসঙ্গ এসছে। রংপুরের 4 খুন তো আছেই। যদি নেপালের বিষয়ে ছোট্ট একটু করে মন্তব্য করেন যে এটা থেকে আসলে কি শেখার আছে, গতকালও এটি জানতে চাই। এইটার থেকে যেটা হয়েছে যে এটা তো আপনার একটা সুনামির মতন ঘটনা ঘটেছে। তিব্বত থেকে এটা এসছে, একদিকে বন্যা আর একদিকে আপনার ল্যান্ডস্লাইড। আমি কিন্তু মাত্র নেপাল থেকে এসেছি, এবং ঠিক যে জায়গায় ব্রিজটা ভেঙে গেছে, বিভিন্ন জায়গায় দেখিয়েছে ছবিতে, ওই জায়গায় দাঁড়িয়ে আমরা ছবিও তুলে এসেছি। মানে উই আর লাকি যে আমরা পার হয়ে চলে এসেছি, দেশও ফিরে এসেছি। কিন্তু এটা হয়েছে, আমি জানি না কেন ওরা কেউ কিছুই টের পেল না বা কোনো রকম প্রিকশনারি কোনো ব্যবস্থা ওরা নিতে পারে নাই। কিন্তু অত্যন্ত ভয়াবহ একটা অবস্থা। আর যেটা আমাদের খেয়াল রাখতে হবে যে ওদের যে কারেন্ট, যেটা ওদের নদীর যেটা হাইড্রো ইলেকট্রিসিটির জন্য ওদের যে কারেন্ট কিন্তু সাংঘাতিক। যেভাবে এসছে পানি, আপনি ওটা যদি দেখেন ভালো মতন, তাহলে বুঝতে পারবেন যে আসলে কী ভয়াবহ অবস্থা। আরেকটি অনলাইন পোর্টালের সর্বশেষ আপডেট দেখি। যুগান্তর, মক্কা চুক্তি আলোচনার মধ্যে সৌদি যুবরাজকে চিঠি প্রধানমন্ত্রীর। এক ধরনের অগ্রগতির খবর পাওয়া যাচ্ছে যে প্রধানমন্ত্রী সৌদি যুবরাজকে আলোচনার মধ্যে মক্কা চুক্তির জন্য চিঠি দিয়েছেন। এর মধ্যে পররাষ্ট্রমন্ত্রীর সাথেও সৌদি রাষ্ট্রদূতের একজন আলোচনা। আমি আরেকটা জোটের কথা আপনাকে বললাম যে এটা অ্যালায়েন্সে যুক্ত হচ্ছে, তো এটা রেগুলার কূটনীতির পার্ট আমার মনে হয়। ওকে, এক ধরনের অগ্রগতি। মক্কা চুক্তি এটা একটা, ওই যে আপনি যেটা বলেন যে কাটতি বাড়ানো। আচ্ছা, আর কি কি খবর আছে? রাষ্ট্রপতিকে চিঠি দেওয়ার এখতিয়ার বিরোধী দলের নেতারা নেই, স্বরাষ্ট্রমন্ত্রী, এই নিয়ে প্রতিবেদন আছে। আর বিভিন্ন বিষয়ে ভারতকে কূটনৈতিক প্রতিবাদ জানানো হচ্ছে, পররাষ্ট্রমন্ত্রী সেই বিষয়ে প্রতিবেদন করেছে। যাই হোক, আর মনে হয় বেশি অনলাইন পোর্টালগুলো দেখার সুযোগ পাবো না, আমাকে অনুষ্ঠান বরং শেষ করতে হচ্ছে। অসংখ্য ধন্যবাদ কাজী রৌনক হোসেন এবং অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ আল মামুন, আপনারা এই রাতে মূল্যবান সময় এবং মন্তব্য জানিয়েছেন। শেষ করতে হচ্ছে আজকের নির্বাচিত খবর, কাল আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।